আমেরিকা আর ইরান একটা সমঝোতায় এসছে যে এই যুদ্ধ এবার বন্ধ হবে। অনেকের মনে আনন্দ, কারণ স্ট্রেট অফ হরমুজ খুললে এই যে তেলের সংকট এবং যে এনার্জি জ্বালানি সংকট দিয়ে সারা পৃথিবী যাচ্ছে সেই প্রবলেম সলভ হবে। কিন্তু আবার অনেকেই এটা ধারণা করছেন যে এই পিস ট্রিটি কত দিন হোল্ড করবে, কারণ আমরা আগেও দেখেছি যে মিডল ইস্টের এই কনফ্লিক্ট যেন শেষ হতে চায় না। তাই এটা একটা লেজিটিমেট প্রশ্ন যে এই পিস ট্রিটি কতদিন ইরান আর আমেরিকার মধ্যে এই যুদ্ধ থামিয়ে রাখতে পারবে, কারণ এই যুদ্ধর পেছনে আছে একটা বড় খেলা। আজ আমরা এই জিওপলিটিক্যাল মিডল ইস্টের গেমটাকে এই ভিডিওতে বুঝবো। নমস্কার, আপনারা দেখছেন জিও কাকা। আমরা প্রত্যেক দিনের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার অফ গ্লোবাল নিউজ নিয়ে এই চ্যানেলে ভিডিও করে থাকি। তাই আপনি যদি জিও পলিটিক্স এবং গ্লোবাল নিউজে ইন্টারেস্টেড হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই একবার ছোট করে আমরা বুঝে নিই যে এই লেটেস্ট ইনস্টলমেন্ট অফ যুদ্ধটা হলো কেন আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে। ইরান নিজেদের দেশে অনেক দিন ধরেই একটা নিউক্লিয়ার প্রোগ্রাম তৈরি করার চেষ্টা করছে, যাতে অবশ্যই পৃথিবীর দাদা আমেরিকার সব থেকে বড় মাথা ব্যথা যেটা আমেরিকা করে থাকে, যে আমেরিকা চায় না যে কোনো দেশ নিউক্লিয়ার প্রোগ্রাম তৈরি করুক। এবং এই নিয়ে আমেরিকার সাথে ইরানের একটা ঠোকাঠুকি এই নিউক্লিয়ার প্রোগ্রামটা নিয়ে লেগেছিল। তার কারণ হচ্ছে ইসরায়েল। মিডল ইস্টে দুটো শক্তি পুরো মিডল ইস্টটাকে কন্ট্রোল করার অ্যাটলিস্ট একটা ভিশন রাখে। সেটা এক নম্বর দেশ হচ্ছে ইরান এবং এক নম্বর দেশ হচ্ছে ইসরায়েল। এবং স্বাভাবিকভাবেই এরা দুজনের ভয়ঙ্কর রাইভাল, এতটাই রাইভাল যে ইরানের বিখ্যাত স্লোগান হচ্ছে ডেথ টু ইসরায়েল, যে তারা মনে করে যে ইসরায়েলের এই পৃথিবীতে এক্সিস্ট করার কোনো রাইট নেই। এবং এই নিউক্লিয়ার বোমা যদি তারা একবার বানিয়ে ফেলতে পারে তাহলে ইসরায়েলের ধারণা যে সেটা ইসরায়েলের বিপক্ষেই তারা ইউজ করবে এবং ইসরায়েলকে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবে। এবং যার জন্যই আমেরিকাকে ইসরায়েল কনভিন্স করে যাতে আমেরিকা এই ব্যাপারটায় স্টেপ ইন করে এবং হেল্প করে। এবং যারা জিওপলিটিক্সের খবর রাখে তারা জানে যে আমেরিকার সাথে ইসরায়েলের সম্পর্ক অত্যন্ত ভালো। একটা বিগ ব্রাদারলি রিলেশন এই দুটো দেশ সবসময় মেনটেন করেছে। এমনকি ইসরায়েলের ওপর যতবার আক্রমণ হয়েছে, ইসরায়েল যতবার যুদ্ধে ফেসেছে, তখন কিন্তু আমেরিকা সবসময় ইসরায়েলের অ্যালাই হয়ে দাঁড়িয়েছে। এর একটা কারণ হিসেবে অনেক এক্সপার্টই বলে যে আমেরিকাতে যে জিউইশ কমিউনিটি আছে তারা এত স্ট্রং যে তারা আমেরিকাকে বাধ্য করে ইসরায়েলের কজে লড়তে, যেগুলো আমেরিকার যুদ্ধও না। এই যেমন ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম কিন্তু আমেরিকার থ্রেট লেভেলের একদম শীর্ষ সারিতে পড়ে না, কিন্তু তাও কিছুটা ইসরায়েলের জন্যই নেতানিয়াহু ট্রাম্প আসার পর, যেটা অনেক দিন ধরে ইসরায়েল চেষ্টা করছিল যে আমেরিকাকে ইউজ করে ইরানকে একটা শায়েস্তা করার উপায়, সেইটা কিন্তু এইবারে নেতানিয়াহু যা হোক করে ট্রাম্পকে কনভিন্স করে ফেলে এবং এই যুদ্ধটা শুরু হয়। তাই এর মেন প্লেয়ার কারা আপনারা হয়তো এতক্ষণে বুঝেই গেছেন। একদিকে অবশ্যই ইসরায়েল আর আমেরিকা, আর একদিকে ইরান। কিন্তু এই প্রেক্ষাপটের পেছনেও কিছু আন্তর্জাতিক আরও প্লেয়ার আছে যারা হচ্ছে শ্যাডো প্লেয়ার, যেমন রাশিয়া কিন্তু ইরানকে সাপোর্ট করেছে এই যুদ্ধে এবং ইরানকে বিভিন্নভাবে তাদেরকে অ্যামিউনিশনস দেয়া এবং আমেরিকাকে প্রতিরোধ করতে তাদের হেল্প করাতে কিন্তু রাশিয়া ইরানকে সাহায্য করেছে। সেম কিন্তু চায়নার ব্যাপারে বলা যায় যে চায়নার কিন্তু প্রচুর মিলিটারি ইকুইপমেন্ট, চায়নার একরকম অ্যাসিস্ট্যান্স কিন্তু এই যুদ্ধে ইরান ইউজ করেছে। তাই শ্যাডো প্লেয়াররাও কিন্তু পেছনে আছে যারা কিন্তু এই যুদ্ধে ডাইরেক্টলি ইনভলভ ছিল না, কিন্তু প্লেয়ারদের লিস্টে এরাও পড়ে, কারণ এদের একটা বৃহত্তর স্বার্থ আছে, যেটা হচ্ছে এই যে ওয়াইডার ওয়ারটা চলছে তাতে কিন্তু প্রত্যেকটা দেশে নানান রকম ভূমিকা আছে, যেটা নিয়ে আমরা খুব শিগগিরই একটা ভিডিও বানাবো যে পৃথিবীর টপ ওয়ার্ল্ড পাওয়াররা আজকের এই যুদ্ধের প্রেক্ষাপটে পৃথিবীতে কে কোথায় দাঁড়িয়ে আছে এবং কে নিজের জন্য কীরকমভাবে ঘুঁটি সাজাচ্ছে যাতে তার দেশের ভালো, মানে কি বলবো, তার দেশের বেস্ট ইন্টারেস্টটা তারা দেখতে পারে। যাই হোক, এই প্লেয়ারদের কথা বুঝে যাওয়ার পর এবার আমরা একটু চোখ বোলাবো যে অবজেক্টিভ কি ছিল এই যুদ্ধগুলোর। এই যুদ্ধর অবজেক্টিভ যেগুলো আমরা এখনো জানি, সেটা প্রথমেই বললাম যে নিউক্লিয়ার প্রোগ্রামে ইরানকে পিছিয়ে দেয়া, একদম তাদের নিউক্লিয়ার ফেসিলিটি ধ্বংস করে দেয়া। এটা অফকোর্স আমেরিকা এবং ইসরায়েল দুজনেরই অবজেক্টিভ ছিল যে ইরানকে যদি ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম থেকে পিছিয়ে দেওয়া যায় তাহলে আমেরিকা এবং ইসরায়েল
ইসরায়েল দুজনের জন্যই এই থ্রেটটা কমবে। এবার এইটার মোডাস অপারেন্ডি হিসেবে আমেরিকা বেছে নিয়েছিল যে উপায়টা, সেটা হচ্ছে যে অনেকদিন ধরেই ইরান, আপনাকে যেটা বুঝতে হবে যে ইরান কিন্তু একটা ডেমোক্রেটিক দেশ না, ওটা কিন্তু একটা থিওক্রেসি, মানে ধর্ম দিয়ে শাসিত দেশ। এবং এই মডার্ন ওয়ার্ল্ডে হয়তো কিছুটা আমেরিকান ডিপ স্টেট, কিছুটা ইসরায়েলি ডিপ স্টেটের মদতে ইরানে কিন্তু একটা প্রোটেস্ট বারবার লক্ষ্য করা যাচ্ছিল, বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে, যারা কিন্তু তার রাজার বিরুদ্ধে প্রোটেস্ট করছিল এবং ইরানিয়ান গভর্নমেন্ট ভায়োলেন্টলি তাদের উপর ক্র্যাকডাউন করছিল। এই ইঙ্গিতটা দেখে আমেরিকা আর ইসরায়েলের মনে হয়েছিল যে আমরা যদি গিয়ে ইরানের টপ যারা পলিটিক্যাল লিডার আছে, যেমন আয়াতুল্লাহ খামেনি যে লিডার, তাকে যদি সরিয়ে দিতে পারি, একবার যদি ইরানের মানুষকে এই সংকেত দেয়া যায় যে আমেরিকা এবং ইসরায়েল তাদের পাশে আছে এবং এই থিওক্রেটিক রেজিম থেকে তাদের মুক্ত করা যাবে, তাহলে ইরানের মানুষ রাস্তায় নেমে আসবে এবং নেমে এসে এই পুরো রেজিমকে টপল করে দেবে, তাদেরকে ফেলে দেবে এবং আমেরিকা তারপর নিজের একটা পাপেট সরকার ওখানে এস্টাবলিশ করে ইরানকে একটা মোটামুটি কন্ট্রোলে রেখে চালাতে পারবে। এইটা ছিল মোটামুটি অবজেক্টিভ, যে ইরানের এই থ্রেটটাকে নিউট্রালাইজ করা, যাতে আমেরিকা এবং বিশেষ করে ইসরায়েলের অনেকটা সুবিধে হয়। কিন্তু গ্রাউন্ড রিয়েলিটিতে অবভিয়াসলি কোনো অবজেক্টিভই পূরণ হয়নি। আয়াতুল্লাহ খামেনিকে মারা গেছে, তার কিছু পরিবারের লোককে মারা গেছে, কিন্তু তার ছেলে ইরানের কমান্ড নিয়েছে। এবং আমেরিকা যখন নিজের অবজেক্টিভ, যে কোনো দেশ যখন কোনো যুদ্ধে যায়, তারা যদি অবজেক্টিভ কমপ্লিট না করতে পারে, যে কারণে তারা যুদ্ধ করছে, যে কারণে এত টাকা এত প্রাণ ধ্বংস হচ্ছে, সেই কারণটাই যদি আপনি সেই গোলটা যদি আপনি অ্যাচিভ না করতে পারেন, তাহলে কি যুদ্ধের জয় হয়েছে এটা বলা যায়? তো আমেরিকার তো জয় এটা কোনো দিক থেকেই বলা যাচ্ছে না। আমেরিকা যেটা হয়েছে যে আমেরিকা যুদ্ধে গিয়ে ফেঁসে গিয়ে একটা পিস ট্রিটির মাধ্যমে এখন বেরিয়ে আসার চেষ্টা করছে, কারণ এরপরে আমেরিকা এয়ার সুপিরিয়রিটি দিয়ে চেষ্টা করেছে যে ইরানকে একদম নাস্তানাবুদ করার। ইরানও তার পাল্টা রিটালিয়েশন করেছে। ইরান যেহেতু একটা ছোট দেশ, তাদের সামরিক মাইট আমেরিকার কাছে প্রায় কিচ্ছু না, তুচ্ছ, তাই তারা গরিলা ওয়ারফেয়ার টেকনিক দিয়ে তারা মিডল ইস্টে আমেরিকান যেসব বেসেস ছিল এবং বিশেষ করে তারা স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে আমেরিকাকে একরকমভাবে চোখ করেছে। এখন আমেরিকার কাছে একটাই অপশান ছিল যে গ্রাউন্ড ইনভেশন করো, ইরানে গিয়ে তুমি সেনা নামাও এবং সেই সেনা গিয়ে দেশটাকে দখল করুক। কিন্তু এর এক্সপিরিয়েন্স আমেরিকানদের খুব একটা ভালো নয়। আফগানিস্তান এবং ইরাকে আমেরিকা জানে যে এইটা করার ফলাফল কি হতে পারে। এবং ডোমেস্টিক্যালি আমেরিকাতে এটা অনেকেই দেখতে চাইবেন না যে আমেরিকান সোলজাররা অকারণে অন্য দেশের যুদ্ধের জন্য নিজেরা গিয়ে প্রাণ দিক। তাই এই সিভিলিয়ান ডেথ আমেরিকা, বিশেষ করে এখনকার আমেরিকার সরকার, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প, যিনি এমনিতেই বিভিন্ন রকম চাপে আছেন, তিনি হয়তো এই রিস্কটা অন্তত নিতে চাইছেন না। আর তিনি যতই পাগলামি করে থাকুন, যেটুকুনি আমরা জানতে পাচ্ছি যে ইরানের ফরেন মিনিস্টার তিনি কিন্তু বলেছেন যে এই নিউক্লিয়ার নিয়ে কথাবার্তা পরে হবে। এবং অবশ্যই যখন একটা দেশ, আমেরিকার মতো দেশ, এত বড় একটা সুপার পাওয়ার, সে যখন ইরানের কাছে গিয়ে নাস্তানাবুদ হয়ে একটা পিস ট্রিটি করে বেরিয়ে আসতে চাইছে, তখন ইরান যে তার নিউক্লিয়ার পাওয়ার পুরোপুরি ছেড়ে দিয়ে আমেরিকাকে বলবে যে না না আজ থেকে আমরা ছেড়ে দিলাম আর আমরা কিছু করবো না, এটা তো হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাই নাহি এই নিউক্লিয়ার প্রোগ্রামের অবজেক্টিভ পুরোপুরিভাবে কমপ্লিট হয়েছে এবং নাহি এই রেজিম চেঞ্জের অবজেক্টিভও পুরোপুরিভাবে কমপ্লিট হয়েছে। তাই আমেরিকার ইসরায়েলের যে অবজেক্টিভগুলো ছিল, সেই অবজেক্টিভগুলো কিন্তু হাসিল হয়নি। আমেরিকার জন্য এটা থেকে বেরিয়ে যাওয়া সোজা, কিন্তু ইসরায়েল, বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী এই ডিসিশনটাকে কিভাবে দেখবে এবং এই ডিসিশনটা নিয়ে কিভাবে সে রিয়াক্ট করবে, সেটাই কিন্তু বলে দেবে যে মিডল ইস্টের ফিউচার কেমন হবে। তাই আমার মতে যে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে, যদিও তার ডিটেলস আসা বাকি, আমার মতে এটা কিন্তু একটা সাময়িক সলিউশন, এটা একটা ব্যান্ডেড যেটা আপাতত মারা হচ্ছে, কারণ কোনো রেজলিউশনের সলিউশন কিন্তু এখনো হয়নি, যেমনটা আপনাদের গোটা ভিডিওতে বুঝিয়ে বললাম। এবং এটা কিন্তু বিশেষ করে ইম্পর্টেন্ট ইসরায়েলের কাছে। তাই আমার যেটা ধারণা যে মিডল ইস্ট বরাবরের মতো আবার উত্তপ্ত হবে, কারণ কতগুলো ড্রাইভিং ফোর্স আছে সারা পৃথিবীতে, যেগুলো নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তারা কিন্তু এই যুদ্ধ থেকে ব্যবসা করে এবং ব্যবসা থেকে মুনাফা করে, তারা প্রফিট করে এবং এই ফোর্সেসগুলো কিন্তু অ্যাক্টিভ রয়েছে এখনো, যদিও একটা পিস ডিল চলছে। তাই আমার যেটা মতামত যে মিডল ইস্ট কিন্তু এক্ষুনি শান্ত হবে না। হ্যাঁ, হয়তো সাময়িকভাবে একটা পিস ট্রিটি হবে, কারণ সেটা ইরানের পক্ষে। ইরানকে একটা এত বড় শক্তির সাথে যুদ্ধ করতে গিয়ে একটা ভারী ড্যামেজ সহ্য করতে হয়েছে। আমেরিকা অনেক দিন ধরে ইরানের ওপরে ফাইন্যান্সিয়াল স্যাংশনস লাগিয়ে রেখেছিল, যেগুলো ইরানকে ওভারকাম করতে হবে। এবং সামরিকভাবেও যেসব ক্ষয়ক্ষতি হয়েছে, এটা একটা ওই হাফ টাইমের মতো, যে সবাই
জায়গায় গিয়ে একটু মোটামুটি রিগ্রুপ করবে। কিন্তু আমার যেটা মনে হয় যে আগামী কয়েক বছরে এই ইস্যু কিন্তু আবার মাথাচাড়া দেবে, কারণ কোনো অবজেক্টিভ কিন্তু তার মূলে সলভ হয়নি। এবং মোস্ট প্রবাবলি, আমি আমেরিকার কথা জানি না, কিন্তু ইসরায়েল আর ইরানের মধ্যে এই যে কনফ্লিক্ট, এইটার এই ইনস্টলমেন্ট যদি এখানে শেষ হয়, আরেকটা ইনস্টলমেন্ট কিন্তু যে কোনো সময় শুরু হতে পারে। আশা করি আমেরিকা এবং ইরানের এই পিস ডিল এবং তাতে ইসরায়েলের ভূমিকা কি সেইটা আপনাদের বুঝিয়ে বলতে পেরেছি। এবার আমরা যদি এখানে ভারতের কথা বলি যে আমাদের জন্য এটা কেন ইম্পর্টেন্ট, অবশ্যই এনার্জির জন্য। যদি স্ট্রেট অফ হরমুজ খুলে যায় তাহলে আমাদের ওপরে যে ব্যাপক এনার্জির ক্রাইসিস এসে পড়েছে সেইটাকে হয়তো টেম্পোরারিলি সলভ করা যাবে। কিন্তু আমি যেমনটা বললাম যে এই মিডল ইস্ট ক্রাইসিস সারা জীবনের মতো সলভ হয়ে যাচ্ছে, এটা ধরে নেওয়া কিন্তু আমাদের জন্য একদমই ভুল হবে। তাই পরবর্তীকালে এমন সিচুয়েশনের জন্য আমাদের তৈরি থাকা উচিত যেখানে কিন্তু এই তেলের ক্রাইসিস, এই এনার্জি ক্রাইসিস আবার দেখা দিতে পারে। এবার তৈরি থাকা বলতে আমাদের কাছে কিন্তু এটা সময় যে নিজেদের এমনভাবে অর্গানাইজ করা যাতে আস্তে আস্তে আমরা অল্টারনেট ফুয়েলের দিকে যেতে পারি। যেমন আমরা জানি চায়না একটা ম্যাসিভ ইভি মার্কেট, ভারতবর্ষ আস্তে আস্তে যদি সেই মডেলে ইভির দিকে যায়, যদি আমরা রান্নার গ্যাসের জায়গায় আস্তে আস্তে ইলেকট্রিক বেসড ইন্ডাকশন এই কুকারগুলো ইউজ করি এবং নানান স্কেলে সারা দেশ জুড়ে, এবং শুধু ইভি না, উইন্ড এনার্জি, টাইডাল এনার্জি, যত অল্টারনেট ফর্ম অফ এনার্জি আছে তার দিকে যদি আমরা মনোনিবেশ করি, তাহলে পরবর্তীকালে যখন মিডল ইস্টে আবার এরকম জিনিস তৈরি হবে, এই যে যুদ্ধটা আমাদের কতগুলো জিনিস শিখিয়ে দিয়ে গেল যে এনার্জি ক্রাইসিস হলে যে বিপদগুলো হয়, তার থেকে পুরোপুরি না হলেও কিছুটা আমরা আমাদের নিজেদের বাঁচাতে পারবো। আগামী দিনের পৃথিবীতে তারাই কিন্তু চ্যাম্পিয়ন হবে যারা অল্টারনেটিভ ফুয়েলে চ্যাম্পিয়ন হবে। এবং তাই এই এক মোক্ষম সময় আমাদের সবার জন্যে যে আমরা কিন্তু কিছু লাইফস্টাইল চয়েসেস বেছে নিই যাতে আমরা আমাদের দেশকে হেল্প করতে পারি আগামী দিনে যখন পৃথিবীতে এই এনার্জি ওয়ারের ডমিনেন্স হবে, তখন যাতে ভারতবর্ষ শীর্ষ তালিকায় থাকে। আশা করি ভিডিওটা থেকে আপনি এই ইরান আমেরিকা যুদ্ধ এবং তাতে আমাদের মানে ভারতীয় এবং ভারতবাসীদের ভূমিকা নিয়ে একটা ধারণা পেয়েছেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে জানান আপনার মতামত, এবং আপনার যারা বন্ধু বান্ধব এবং ফ্যামিলি যারা জিওপলিটিক্যাল ভিডিওতে ইন্টারেস্টেড তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করুন। আপনি দেখছিলেন জিও কাকা। আবার দেখা হবে আগামীকাল জিওপলিটিক্সের দুনিয়ার অন্য কোনো গল্প নিয়ে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।